হ্যালো বন্ধুরা, আজ আমরা হাজির হয়েছি ওয়েব সিরিজ আঁকা নিয়ে, যেখানে রহস্য, ধাঁধা আর উত্তেজনা একসাথে মিলে দর্শককে ধরে রাখে। এখানেই চোখে পড়ে আঁকা, এক সাধারণ ছেলের জীবন, যা এক অদ্ভুত ঘটনার পর একেবারেই বদলে যায় এবং তার গল্প হয়ে ওঠে সত্যিকারের রোমাঞ্চের উদ্দীপনা। গল্পটা শুরু হয় 1999 সালে। একটা ছোট্ট পরিবার, 2 ছেলে, 1 মেয়ে আর তাদের বাবা মা। সেদিন বাবার জন্মদিন, সবাই মিলে কেক কেটে উদযাপন করছে। বাচ্চারা বাবাকে বলে, আমাদের পছন্দের বিরিয়ানি এনেছো? বাবা হাসি মুখে বলে, হ্যাঁ। কেক কাটার পর মা 2 সন্তানকে নিয়ে খেতে বসে। বড় ছেলে তখন আঁকা আঁকিতে ব্যস্ত, তাই সে তখনও বসেনি। ড্রয়িং শেষ করে খেতে এলে চোখের সামনে ভয়াবহ দৃশ্য। 2 ভাই বোন আর মা, সবাই মৃত। বড় ছেলে আজাদ বুঝে যায় খাবারে বিষ মেশানো হয়েছে। সে খেতে অস্বীকার করে, কিন্তু বাবা জোর করে ছেলেকে খাইয়ে দেয়, নিজেও খায়। কিছুক্ষণ পরেই দেখা যায় বাবা গলায় দড়ি দিয়েছে। অনুমান করা যায় আজাদ বিরিয়ানির গ্রাস গিলে ফেলেনি, তাই বেঁচে গেছে। কিন্তু পরিবারের সবাইকে হারিয়ে গেছে সে এক রাতেই। সিন শিফট হয় 2025 সালে। আজাদ এখন বড় হয়েছে, থাকে মায়ের দূর সম্পর্কের এক চাচার কাছে। এই চাচা এক সময় আজাদের মাকে বিয়ে করতে চেয়েছিল, পারেনি। তাই আজাদকে নিজের কাছে রেখে বড় করেছে। কিন্তু সম্পর্কটা টানা হ্যাচড়ার, কখনো স্নেহ, কখনো অপমান। আজাদের স্বপ্ন রকস্টার হওয়া, তার আইডল রকস্টার হোসেন। গান লেখে, চর্চা করে, সুযোগ পেলেই কোনো রেস্টুরেন্টে গিয়ে ফেলে। এদিকে সংসারের টানাপড়ন সামলাতে জেডি কুরিয়ার সার্ভিসে চাকরি করছে। ডেস্ক আর ডেলিভারি দুটোই। দিনে 16 ঘন্টা পরিশ্রম, রাতে ঘুম নেই, সারা রাত রিলস দেখে কাটায়। নিজেকে মাঝে মাঝে ভ্যাম্পায়ারের মতো লাগে, যেন মানুষ নয়। একদিন আজাদ রেস্টুরেন্টে গান গাইতে যায়, কিন্তু কেউ তাকে পাত্তা দেয় না। মন খারাপ নিয়ে ফিরে আসে। এদিকে গল্পে ঢুকে পড়ে এক ভয়ঙ্কর চরিত্র, এক রেপিস্ট। চকলেটের লোভ দেখিয়ে বাচ্চাদের ফুসলিয়ে নেয়, ধর্ষণ করে, হত্যা করে। অন্যদিকে আজাদ ডেলিভারিতে বের হলে ছিনতাইয়ের শিকার হয়। ছিনতাইকারী মোটরসাইকেল না নিয়ে শুধু কুরিয়ারের ব্যাগ নিয়ে যায়। আজাদ অজ্ঞান হয়ে পড়ে শৈশবে সেই ভয়ঙ্কর ট্রমার কারণে। পরের দিন অফিসে গিয়ে ভীষণ অপমান সহ্য করতে হয়। বস শুধু পার্সেল হারানোর জন্য নয়, বাবাকেও নিয়ে কটাক্ষ করে, বারবার তাকে আবুল বলে ডাকে। আজাদ ব্যথিত কণ্ঠে বলে, আমার নাম আবুল কালাম আজাদ, সংক্ষেপে আজাদ। কিন্তু বস থামেনি। সেই সময় অফিসে একজনের জন্মদিন সেলিব্রেট হচ্ছিল। আজও তো আজাদের জন্মদিন, কিন্তু কেউ মনে রাখেনি। হতাশায় বুক ভেঙে যায় তার। এমন সময় আসে মেঘা, একজন ক্লায়েন্ট, অনলাইন শপ চালায়। আজাদের কপালে আঘাত দেখে ব্যান্ডেজ করে দেয়। প্রথমবার আজাদ কারোর কাছ থেকে সাহায্য পেল। মেঘা আজাদের লেখা গান পড়ে তাকে বাহবা দেয়। আজাদ মনের ভেতরে একটা আলো টের পায়। কিন্তু বাসায় ফিরে আবার অন্ধকার। চাচাকে এফএম রেডিও চাকরির বিজ্ঞপ্তি দেখালে চাচা রেগে যায়, বলে, ভালো বেতনের চাকরি রেখে কম বেতনের পেছনে ছুটছ। আজাদ চুপ থাকে। পরের দিন এফএম রেডিওতে ইন্টারভিউ দিতে যায় আজাদ, কিন্তু ভেতরে গিয়ে শোনে সব ফিক্সড, চাকরি আগে থেকেই অন্য কাউকে দিয়ে রাখা। হতাশায় বেরিয়ে আসে। রাতে বারে বসে রেপিস্টের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে। রেপিস্ট তাকে গালাগালি করে, বাবাকে তুলে অপমান করে। আজাদ ফেটে পড়ে। হাতের কাছে থাকা ইট দিয়ে রেপিস্টের মাথা থেতলে মেরে ফেলে। ভয়ে কেঁপে ওঠে আজাদ, কিন্তু পরে নিউজ দেখে অবাক হয়ে যায়। সে যে মানুষটাকে মেরেছে সে ছিল এক শিশু ধর্ষক খুনি। ভিকটিমের পরিবার কৃতজ্ঞতা জানায়, যে মেরেছে সে ফেরেশতা। নিউজে আবার উঠে আসে 25 বছর আগের নাম, আকা, একজন অজানা সিরিয়াল কিলার যে অপরাধীদের মাথা থেতলে হত্যা করত। আজাদ অবাক হয়, তাহলে কি আমি সেই আকা? এরপর ধীরে ধীরে আজাদ বুঝে নেয় তার নামের সংক্ষিপ্ত রূপও তো আকা। মনে হয় নিয়তিই তাকে বেছে নিয়েছে। তাই এবার সে টার্গেট করে ক্ষমতাবান অপরাধী শোভনকে। এমপির ছেলে মাতাল হয়ে গাড়ি চালিয়ে 9 বছরের একটা বাচ্চাকে মেরেছে। আদালত বলছে সে গাড়িতে ছিল না,
সবাই জানে সত্যি। আজাদ শোভনের গাড়িতে ট্র্যাকার বসায়, ছুরি আর ক্লোরোফর্ম নিয়ে তৈরি হয়। অবশেষে সুযোগ আসে, শোভনকে অজ্ঞান করে ছুরি আঘাতে হত্যা করে, তারপর মাথা পাথর দিয়ে থেতলে ফেলে, একদম আকার স্টাইলে। কিন্তু এখানেই মোড় ঘুরে যায়। পরদিন ভোরে সিআইডি হানা দেয়। আজাদ আর তার চাচাকে গ্রেপ্তার করা হয়। অফিসার সোহেল ট্র্যাকার দেখিয়ে বলে, তোর এই ট্র্যাকার শোভনের গাড়িতে এলো কি করে? আজাদ অস্বীকার করে, কিন্তু চাচাকে টর্চার করা হলে আজাদ চিৎকার করে ওঠে, উনার কোনো দোষ নেই, উনাকে ছেড়ে দিন। সোহেল জানায় তারও দোষ আছে, কারণ সেই তো তোকে আশ্রয় দিয়েছিল, আর সেই আশ্রয়েই তুই বড় হয়ে সিরিয়াল কিলার হয়েছিস। এত কথা বলেই সোহেল আজাদের সামনে চাচাকে গুলি করে মেরে ফেলে। ঠিক তখনই চাচার ডাকে ঘুম ভাঙে আজাদের। বোঝা যায় এতক্ষণ সবকিছুই ছিল স্বপ্ন। চাচা তখন আজাদকে বলে, তোর বস ফোন দিচ্ছে, ধরছিস না কেন? তখনই আজাদের মনে পড়ে যায় ট্র্যাকারটার কথা। যেহেতু শোভনের গাড়ি এখন সিআইডি অফিসে আছে, তাই সিআইডি অফিসার সোহেলের নামে ভুয়া পার্সেল নিয়ে আজাদ ঢোকে অফিসে। গাড়ির দিক থেকে ট্র্যাকারটা নিতে গেলে দুই অফিসার তাকে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? আজাদ জানায় সে সিগারেট খেতে এসেছে। অফিসার তাকে সিগারেট ফেলে দিয়ে ওই জায়গা থেকে সরে যেতে বলে, কিন্তু তখনও ট্র্যাকারটা নেওয়া হয়নি বলে আজাদ চিন্তায় পড়ে যায়। ঠিক তখন বাইরে থেকে একটা ক্রিকেট বল এসে পড়ে আজাদের পায়ের কাছে। বাইরে বাচ্চারা ক্রিকেট খেলছিল। বলটা দেখে আজাদের মাথায় একটা বুদ্ধি আসে। সে ইচ্ছে করে বলটা গাড়ির দিকে ছুঁড়ে মারে। তারপর যখন বাচ্চারা বলটা নিতে আসে, তখন বলের অজুহাতে ট্র্যাকারটাও সরিয়ে নেয় আজাদ। এ সময় একজন এসে আজাদকে জানায়, স্যার আপনাকে ডাকছে। সোহেলের কাছে গেলে সে জিজ্ঞাসা করে, পার্সেলটা কে পাঠিয়েছে? আজাদ জানায়, নাম লেখা নাই, অনেক সময় এমন হয়। তারপর পার্সেলটা ডেলিভারি করে ট্র্যাকার হাতে নিয়ে অফিস থেকে বেরিয়ে আসে আজাদ। পার্সেল পেয়ে সোহেল ফোন করে তার স্ত্রী স্নেহাকে, কিন্তু স্নেহা জানায় সে পাঠায়নি। অন্যদিকে আজাদ একটা পার্সেল নিতে গেলে টিভি নিউজে দেখে সবাই আঁকা বন্দনা করছে। এটা দেখে তার ভালো লাগে, মনে হয় জীবনের মানেও খুঁজে পেয়েছে। সেদিন রাতে সোহেল তার স্ত্রীকে নিয়ে সদ্য রিটায়ার্ড এক অফিসারের বাড়িতে পার্টিতে যায়। রিটায়ার্ড অফিসার তাকে বলে, এই আঁকা বেশি বাড়াবাড়ি করছে, ওকে তোমাকেই ধরতে হবে। সোহেল হেসে জানায়, আমি তো আপনারই শিষ্য, তাই ধরে দেখাবো। অন্যদিকে সেই রাতে কোনো পার্সেল ছাড়াই আজাদ যায় মেঘা এর বাড়ির সামনে। হঠাৎ মেঘা তাকে দেখে অবাক হয়ে যায়। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়, তাই মেঘ তাকে ভেতরে নিয়ে যায় এবং এক কাপ চা খাওয়ায়। চা খাওয়ার পর আজাদ আরেক কাপ চাইলে মেঘা শর্ত দেয়, আপনার লেখা প্রিয় লাইনটা আমাকে শোনাতে হবে। আজাদ শোনায়, মানুষের দেহ মরলেও প্রেম মরে না। এই লাইন শুনে যেন মেঘা মুগ্ধ হয়ে যায়, আর আজাদ নিজেও যেন মেঘের মধ্যে বন্দী হয়ে পড়ে। কিন্তু আজাদের মনে আছে তার আসল উদ্দেশ্য। নিজেকে শক্ত রাখার জন্য পরের দিন থেকেই সে জিম করা শুরু করে আর মদ খাওয়া ছেড়ে দেয়। এরপর সে আঁকা নামে একটা পেজ ওপেন করে এবং একসাথে 20টা সিম কার্ড কেনে। একটি সিম দিয়ে আঁকা ফিরে এসেছে লিখে পোস্ট দেয়, তারপর সেই সিম ফেলে দেয় যাতে পুলিশ তাকে ট্র্যাক করতে না পারে। পোস্টে লেখা ছিল, আঁকা ফিরে এসেছে, হু ইজ নেক্সট। এরপর দেখা যায় খালেক আহমেদ নামে এক প্রভাবশালী ব্যবসায়ী সুমায়া নামের 19 বছরের এক মেয়েকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, যেন প্রমাণ হয় মেয়েটি আত্মহত্যা করেছে। এ নিয়ে নিউজ হয়, যেখানে উঠে আসে যে খালেক তার ফার্ম হাউসে আরও অনেক মেয়ের সাথে একই কাজ করেছে। নিউজ দেখে আজাদ ক্ষুব্ধ হয়ে ওঠে। এদিকে সিআইডি আঁকার পোস্ট বিশ্লেষণ করতে থাকে। তারা জানে সিম কার্ডের লোকেশন ফাঁকা জায়গায়। সোহেল দেখে আঁকা পোস্টে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টও দিয়েছে। সে বলে ওই অ্যাকাউন্ট দিয়ে ট্রেস করতে হবে, কিন্তু অন্য অফিসাররা জানায় কোনো লাভ হবে না। এভাবে ভুয়া অ্যাকাউন্ট দিয়ে মানুষজন টাকা দেয় মার্ডার করার জন্য। আজাদ অবাক হয়ে যায়। তখন সে যখন শিল্পী হতে চেয়েছিল তখন একটা টাকাও পায়নি, অথচ এখন মানুষ মারার জন্য তাকে টাকা দিচ্ছে। তখন তার মনে হয় হয়তো মানুষ মারাও এক ধরনের শিল্প। ঠিক সেই সময় মেঘা এসে জানায়, আপনার মধ্যে পরিবর্তন এসেছে। আজাদ উত্তর দেয়, জীবনের মানে খুঁজে পেয়েছি, তাই পরিবর্তন। মেঘ জিজ্ঞেস করে, জীবনের মানে কি পেলেন? আজাদ বলে, মানুষের সেবা করা। এটা শুনে মেঘ খুশি হয়, কিন্তু সতর্ক করে দেয়, আঁকার মতো আবার মানুষের সেবা করতে যেও না।
আকা নিজেকে মহৎ ভাবলেও সে একজন খুনি। আমি চাই পুলিশ যেন দ্রুত ওকে ধরে। এই কথা শুনে আজাদ অস্বস্তিতে পড়ে যায়। মেঘার কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে যাচ্ছিল তখন আবারও মোটরসাইকেল থেকে পড়ে যায়। মৃগী রোগীর মতো সেন্সলেস হয়ে যায়। মেঘ ছুটে আসে আর কিছুক্ষণ পর আজাদ সুস্থ হয়। মেঘা আজাদের অসুখের ব্যাপারে জানতে আজাদের বাড়িতে আসে। সেখানে তার পরিচয় হয় আজাদের চাচার সঙ্গে। প্রথমে চাচা ভালো ব্যবহার না করলেও পরে হাসি ঠাট্টা করে কথা বলে এবং জানায় আজাদের অসুখের ব্যাপারে জানতে হলে একেবারে শুরু থেকে শুনতে হবে, আর এজন্য অনেক সময় লাগবে। এরপর সেদিন রাতেই আজাদ ঠিক করে এবার সে খালেককেই শেষ করবে। সে হাতুড়ি হাতে খালেকের ফার্ম হাউসে যায়। দরজায় নক করলে এক মেয়ে দরজা খোলে, কিন্তু মুহূর্তেই খালেক বন্দুক ঠেকিয়ে আজাদকে বন্দি করে ফেলে। ঘরের মধ্যে বাঁধা রাখা অবস্থায় খালেক তাকে চিনতে পারে, বলে তুই সেই গায়িকাটা না যে হোসাইনের হাতে অনেক অপমান খেয়েছিল? আমি তখন খুব মজা পেয়েছিলাম। খালেক হেসে বলে, এখন তুই আমার প্রিয় গান গাইবি। নিরুপায় হয়ে গান গাইতে শুরু করে আজাদ। গানের সুরে কিছুটা মুগ্ধ হলেও খালেক ঠোঁটে কটাক্ষ ঝুলিয়ে বলে, গলা খারাপ না, কিন্তু তুই টিকবি না বেশি। আমাকে মারতে এসেছিলি তো, আজ তোকে দিয়েই শুরু হবে মৃত্যু। এই বলে সে ফোনে কাউকে ডেকে আনে। ততক্ষণে সামনে বসে থাকা সুইটির সঙ্গে অশালীন আচরণ শুরু করে খালেক। মেয়েটি বিব্রত হয়ে বারবার বিরোধিতা করলেও খালেক থামে না। আজাদের চোখের সামনে একসময় সে সুইটির কাপড় টেনে ছিঁড়তে শুরু করে। মুহূর্তেই সুইটি ক্ষিপ্ত হয়ে খালেকের সংবেদনশীল জায়গায় আঘাত করে তার পিস্তল কেড়ে নেয়। আজাদ পিস্তল চাইলে মেয়েটি দিতে অস্বীকার করে। তখনই ভুলবশত খালেকের পায়ে গুলি লাগে। ব্যথায় ছটফট করতে করতে খালেক গালাগালি শুরু করলে সুইটি এগিয়ে গিয়ে আজাদের বাঁধন খুলে দেয়। মুক্তি পেতেই আজাদ ক্ষোভে পিস্তলের সব গুলি খালেকের শরীরে ঝেড়ে দেয়। প্রতিটি গুলির সঙ্গে জেগে ওঠে তার শৈশবের সেই দুঃসহ স্মৃতি, যা তার প্রতিটি হত্যার মুহূর্তে ফিরে আসে। শেষে হাতুড়ি দিয়ে খালেকের মাথা গুঁড়িয়ে দেয় সে। এরপর সুইটিকে সঙ্গে নিয়ে বেরিয়ে আসে আজাদ। কিন্তু হঠাৎই তার মনে দ্বন্দ্ব জাগে। মেয়েটি তো তার আসল পরিচয় জেনে ফেলেছে, বেঁচে থাকলে বিপদ হতে পারে, কিন্তু আবার সে তো নিরপরাধ কাউকে মারে না। তাহলে কি করবে? ভাবনার ভেতরেই সুইটি হঠাৎ মোটরসাইকেল থামাতে বলে। থামাতেই শান্ত স্বরে বলে, আমি আপনাকে চিনেছি, আপনি আকা। আপনি যা করেছেন ঠিক করেছেন। আজ আপনি না থাকলে খালেক আমাকে সুমাইয়ার মতো শেষ করে দিত। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। নিশ্চিন্ত থাকুন, আমি আপনার কথা কাউকে বলবো না। আজাদ কেবল বলে, আপনার কাছে পুলিশ আসবে। সুইটি তাকে আশ্বস্ত করে, চিন্তা করবেন না, সব আমি সামলে নেব। এভাবেই দেশের মানুষ ধীরে ধীরে আকার কার্যকলাপ নিয়ে সরব হতে শুরু করে। কেউ তার পাশে দাঁড়ায়, কেউ আবার তার বিরুদ্ধে যায়, কিন্তু সাধারণ মানুষ অন্যায়কারীদের প্রতি ক্ষোভে ফেটে পড়ে। ক্রমে আকা হয়ে ওঠে অপরাধীর আতঙ্ক। এদিকে সোহেলের জীবনে নতুন আনন্দের খবর আসে। তার স্ত্রী স্নেহা এক রেস্টুরেন্টে সারপ্রাইজ দিয়ে জানায় তাদের ঘরে আসতে চলেছে নতুন অতিথি। খবর শুনে খুশি হলেও সোহেলের মাথার ভেতর ঘুরপাক খেতে থাকে আকার নাম। অতপর সে এক রিটায়ার্ড অফিসারের কাছে যায়। অফিসার জানায়, এই নকল আকা শুধু নাম কামানোর জন্য মানুষ মারছে। যেমন কোরবানির সময় অনেকে জবাহের বিরোধিতা করে অথচ পরে মাংস খেতে দ্বিধা করে না, এটাও ঠিক তেমনই। সোহেল প্রশ্ন করে, আপনি কেন নকল আকা বলছেন? অফিসার গম্ভীর গলায় উত্তর দেয়, আমি আসল আকাকে চিনি। 25 বছর আগে সে কখনো ভাইরাল হওয়া মানুষকে মেরে নাম কামায়নি, সে মেরেছে শুধু অপরাধীদের। কিন্তু এই নকল আকা মিডিয়ায় যেই উঠে আসছে তাকেই হত্যা করছে। অন্যদিকে আজাদ মেঘকে নিয়ে বেরোয়। মেঘ প্রথমেই বলে, তোমাকে আগে ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তার পরীক্ষা করে জানান আজাদের অ্যাবসেন্ট ডিসঅর্ডার আছে। নিয়মিত মেডিটেশন করলে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে তাকে কঠোরভাবে সতর্ক করে দেন, বাইক চালানো একেবারেই নিষেধ। কিন্তু বাইক ছাড়া আজাদের জীবন কল্পনাই করা যায় না। তাই সে মেঘকে বলে, বাইক চালানো আমি ছাড়ব না, তবে ওষুধ খাবো, মেডিটেশনও করব। একসাথে খাবার টেবিলে বসে আজাদ জানতে চায়, তোমার জন্মদিন কবে? মেঘ মিষ্টি হেসে বলে, 11ই মে। আজাদ প্রতিশ্রুতি দেয়, আর মাত্র 4 দিন বাকি, সেদিন তোমাকে একটা সারপ্রাইজ দেব। পরের দিন মেঘ চাচার সঙ্গে দেখা করতে গেলে চাচা বলেন, আজাদ হঠাৎ আমাকে ফোন দিল, নতুন মোটরসাইকেল কিনেছে, টাকা দিল, অথচ তার কাজে এত টাকা পাওয়া সম্ভব নয়। তাহলে কি সে খারাপ পথে নেমেছে? মেঘ আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেয়,
আজাদের মন খুব ভালো, সে খারাপ কিছু করতে পারে না। কথা শেষ না হতেই চাচা সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, তুমি কি আজাদকে ভালোবাসো? চুপচাপ থাকে মেঘা। সেদিনই নিউজ মিডিয়া এসে সোহেল ঘোষণা করে, আকাকে ধরার এভিডেন্স পেয়ে গিয়েছি, এখনই বলছি না সেটা কি, তবে এবার আকা ধরা পড়বেই। এই খবরটা দেখে আজাদ ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় তার সোশ্যাল অ্যাকাউন্টে একজন একটা ভিডিও দেয়, সাথে জানায় 2.5 লাখ টাকা দিলে একটা কাজ করতে হবে। ভিডিওটা দেখে আজাদ প্রথমে চমকে ওঠে। সেটা ছিল খালেকের মৃত্যুর আগে হাসপাতালের ফুটেজ, যেখানে সে মরিয়া হয়ে কিছু বলতে চাইছিল। ভিডিওর সাথে টেক্সটে লেখা ছিল, ভাই ভিডিওটা আমিই করেছি। খালেক মৃত্যুর আগে আঁকা সম্পর্কে অনেক কিছু বলে গিয়েছে। সেই আঁকার স্কেচ করেছে আমার স্ত্রী, কিন্তু সে আবার পরকীয়ায় লিপ্ত। আঁকার কাজ আমি সমর্থন করি, তাই চাই আঁকা যেন আমার স্ত্রীকে মেরে স্কেচটা বদলে ফেলে। আমার স্ত্রী এখন স্কাই সিটি হোটেলে অন্য কারোর সঙ্গে সম্পর্ক করছে, তাকে মেরে ফেলতে পারলে আর কেউ আঁকাকে চিনতে পারবে না। এই টেক্সট পড়ে নিরুপায় হয়ে আজাদ স্কাই সিটি হোটেলে যায়। সেখানে আগন্তুকের স্ত্রীর রুমে নক করলে হঠাৎই সোহেল আর তার টিম বন্দুক তাক করে দাঁড়িয়ে যায়, কিন্তু ভেতরে দেখা মেলে সুইটির। আসলে আজাদ আগেই বুঝেছিল এটা ফাঁদ হতে পারে, তাই সে সুইটিকে পাঠিয়েছিল। কিন্তু সিআইডি তখন পুরো হোটেল ঘিরে ফেলেছিল, ফলে আজাদ কার্যত হোটেলে আটকে যায়। সে বাথরুমে গিয়ে সিম খুলে নিজের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট করে। পোস্টের পরই সাইবার সেল থেকে খবর আসে আকা এই হোটেলেই আছে। সোহেল তাই টিমকে নির্দেশ দেয় প্রতিটি জায়গা, বিশেষ করে বাথরুম চেক করতে। তখন একজন এসে বাথরুমে নক করে, আর আজাদ ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় বাইরে দেখা যায় লাঠিছোটা হাতে সাধারণ মানুষ হোটেলের দিকে এগিয়ে আসছে। পুলিশ তখন ভিড় সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। আসলে আকাই তার অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়েছিল, পুলিশ আমাকে স্কাই সিটি হোটেলে বন্দি করে রেখেছে, যদি আমাকে ভালোবাসো তবে আমাকে এই বিপদ থেকে বাঁচাও। ফলস্বরূপ জনতা হোটেলের সামনে ভিড় জমায়। সোহেল সব পুলিশকে একত্রিত করে মানুষকে আটকাতে ব্যস্ত হয়ে পড়ে, আর সেই সুযোগে আজাদ ছুপিসারে হোটেল থেকে বেরিয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় মেঘের বাড়ি। টিভিতে আকাকে জনগণ বাঁচিয়েছে দেখে মেঘা প্রচণ্ড রেগে যায়। অন্যদিকে মেঘের মা আকার পক্ষ নিয়ে কথা বলে। তখনই আলোচনায় আসে আজাদের প্রসঙ্গ। মেঘের মা আজাদকে একদমই পছন্দ করে না, কিন্তু মেঘা জানায় সে আজাদকে ভালোবাসে। ঠিক সেই সময় আজাদ মেঘদের বাড়িতে আসে এবং মা মেয়ের সমস্ত কথোপকথন শুনে ফেলে। তারপর মেঘাকে জানায়, আমার সোশ্যাল ওয়ার্ক থেকে ভালো টাকা আসছে, তাই কুরিয়ারের কাজটা বাদ দিচ্ছি। এটা শুনে মেঘা বলে, তাহলে তো আমাদের আর দেখা হবে না, কারণ আপনি তো আর আমার পার্সোনাল কুরিয়ারম্যান হতে আসবেন না। আজাদ হাসি মুখে জানায়, চাকরি ছেড়ে দিলেও আমি তোমার এই কাজটা করতে পারবো। মেঘা অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কেন আমার পার্সোনাল কুরিয়ারম্যান হতে চান? আজাদ উত্তর দেয়, এর জবাব আমি দেব 11 তারিখে, আর মাত্র 3 দিন বাকি। আজাদ চলে যেতে থাকলে মেঘ তার সেদিনের কাপড়ের সাথে তাকে একটা এক্সট্রা ফুলও দিয়ে দেয়। ফুল হাতে নিয়ে আজাদ ফিরে আসে, আর পথে যেতে যেতে মেঘ আর তার মায়ের কথাগুলো ভাবতে থাকে। মেঘা আকাকে পছন্দ করে, কিন্তু তার মা আজাদকে একদম সহ্য করতে পারে না। মেয়ে আর মায়ের এই বিপরীত অবস্থান দেখে আজাদের মাথায় যেন তালগোল পাকিয়ে যায়। তবু আজাদের কাছে এখন আকাই সব কিছু, তাই রাগে দুঃখে পুড়িয়ে ফেলে মেঘার দেওয়া ফুলটা। অন্যদিকে সোহেল লক্ষ্য করে তার স্ত্রী স্নেহা বেশ টেনশনে আছে। স্নেহা স্পষ্টই কিছু একটা লুকোচ্ছে। এরপর সোহেল যায় রিটায়ার্ড অফিসারের কাছে। অফিসার জানায় আজও 3টে বাচ্চা মারা গেছে। উপরন্তু স্নেহার গ্রামে গ্রেফতারি পরোয়ানাও এসেছে, যদিও তিনি সেটাকে আটকে রেখেছেন। এদিকে সুইটি দেখা করতে আসে আজাদের সাথে। আজাদ জানায় খালেকের মৃত্যুর ভিডিও আসলে এআই দিয়ে বানানো। খালেক আসলে ঘটনাস্থলেই মারা গিয়েছিল, কিন্তু সোহেল তাকে ফাঁসানোর জন্য এই নাটক সাজিয়েছে। সুইটি জানায়, আমি তো আপনার কথা মতো হোটেলে গিয়েছিলাম, এমনকি একটা রুমও বুক করেছিলাম, তাই পুলিশ কিছু প্রমাণ পায়নি আর আমাকে ছেড়ে দেয়। আজাদ কৃতজ্ঞতায় ধন্যবাদ জানায় সুইটিকে। সুইটি মৃদু হেসে বলে, আপনার জীবনে আমি যদি একটু হলেও সাহায্য করতে পেরে থাকি সেটাই আমার জন্য বড় আনন্দ। তারপর আজাদ ক্যামেরা লাগানো একটা হেলমেট নিয়ে আসে এবং চাচাকে বলে, এখন থেকে তুমি যা করবে সব আমি ভিডিও করে রাখব। অন্যদিকে স্নেহা তার অনাগত সন্তানকে নিয়ে আনন্দ প্রকাশ করে সোহেলের সামনে, কিন্তু হঠাৎই ফোনে আসা এক অচেনা টেক্সট মেসেজ তার মুখের হাসি ম্লান করে দেয়। সেই ব্যাপারটা সোহেলের কাছ থেকে গোপন করে যায় স্নেহা। পরের দিন আজাদ অফিসে গিয়ে বসকে জানায় সে আর চাকরি করবে না। কিছুটা রূঢ় ভঙ্গিতেই বেরিয়ে আসে সে।
সেই দিনই দেখা যায় স্নেহা একটা গাড়ি আর ফোন নিয়ে কোথাও যাচ্ছে। ফোনে আসা এক অচেনা টেক্সট মেসেজ অনুযায়ী গাড়ি থামায়। ঠিক তখনই গাড়িতে ওঠে আজাদ। ক্লোরোফর্ম দিয়ে স্নেহাকে অজ্ঞান করে। বোঝা যায় আজাদের টার্গেট এবার স্নেহা। অন্যদিকে রিটায়ার্ড অফিসার আকার পোস্টের কমেন্টগুলো পড়তে গিয়ে দেখেন সবাই আবার স্নেহার মৃত্যুই চাইছে। সঙ্গে সঙ্গে তিনি সোহেলকে ফোন করে জানিয়ে দেন স্নেহা আকার পরের টার্গেট। সোহেল মরিয়া হয়ে ফোনে স্নেহাকে কল করতে থাকে, কিন্তু স্নেহা ফোন রিসিভ করে না। শেষে ফোন ট্র্যাক করে লোকেশন পাওয়া যায়, আর সেদিকেই তারা ছুটে যায়। এদিকে আজাদ স্নেহাকে একটা জায়গায় বেঁধে হেলমেটের ক্যামেরা চালু করে। তারপর নির্মমভাবে স্নেহাকে হত্যা করে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। সোহেল সেই ভিডিও দেখে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো সবাই কমেন্টে আকার প্রশংসা করছে। কেউ লিখছে উচিত কাজ হয়েছে। রিটায়ার্ড অফিসার সোহেলকে বোঝায় অনেক পুলিশও মনে করছে একা ভুল করছে না, ক্রিমিনালদের নির্মূল করছে। কিন্তু সোহেল জেদ ধরে বলে আমি একদিন এই খুনি আকার আসল মুখ উন্মোচন করবই। এরপর আজাদ মেঘাকে নিয়ে এক জায়গায় আসে, তাকে একটা গিফট দেয়। মেঘা খুলে দেখে ভেতরে আছে একটা ঘড়ি। আজাদ নিজের হাতে থাকা ঘড়িটা দেখিয়ে বলে এটা কাপল ঘড়ি, আর আমরা তো কাপলই। প্রথমবার মেঘাকে তুমি বলে সম্বোধন করে আজাদ। আবেগে মেঘাও আজাদকে আলিঙ্গন করে। কিন্তু সেদিন রাতেই মেঘা রাস্তায় ছিনতাইকারীর হাতে পড়ে। ব্যাগ টানাগানিতে কিছুটা আহত হয় সে। খবর পেয়ে আজাদ সিসিটিভি ফুটেজ থেকে ছিনতাইকারীকে শনাক্ত করে। পরের দিনই শোনা যায় মোহাম্মদপুরে এক ছিনতাইকারীর খুন হয়েছে। ঘটনাস্থলে আকার মতোই হত্যার প্যাটার্ন দেখা যায়। পুলিশ ধরে নেয় এটাও আকাই করেছে। খুনের জায়গায় পাওয়া যায় একটা ঘড়ি। সোহেল সেই ঘড়ি নিয়ে আসতে বলে, কিন্তু আজাদ তখনই টের পায় নিজের হাতের ঘড়ি সে ভুল করে সেখানে রেখে এসেছে। আতঙ্কে অজ্ঞান হয়ে যায়। লোকজন ভিড় জমায়, আর সেখানে হাজির হয় আজাদের সাবেক বসও। বস আজাদকে হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালে আজাদের চাচা যখন তার ফোন আনলক করে প্রেসক্রিপশন খুঁজছিল, তখনই দেখে আকার পোস্টার ভিডিও। বুঝতে দেরি হয় না আকার কেউ নয়, আজাদই। সেই সময় আজাদেরও জ্ঞান ফেরে। এদিকে সোহেল চাচাকে নির্মমভাবে নির্যাতন করে। একসময় রিটায়ার্ড অফিসার সোহেলের বাড়িতে এলে সোহেল ভান করে। অফিসার ডক্টর দাগ দেখে জিজ্ঞেস করলে সোহেল হাত কেটে গেছে বলে বুঝিয়ে দেয়। অফিসার চলে গেলে আবারও নির্দয়ভাবে চাচাকে টর্চার করে মেরে ফেলে। চাচার লাশ হাসপাতালে আনা হলে আজাদ হতভম্ব হয়ে যায়। রিটায়ার্ড অফিসার সোহেলকে তিরস্কার করে, তুমি একজন নিরীহ মানুষকে মেরেছ, এ বয়সে সে একা হতে পারে না। কিন্তু সোহেল নিজের যুক্তি দাঁড় করায়। তবুও অফিসার বলে তুমি ভুল করেছ। চাচার মৃত্যুর পর মেঘা আজাদকে বোঝায় চাচা আপনাকে ভালো হওয়ার একটা সুযোগ দিয়ে গিয়েছেন, তাই কিছু বলেননি। প্লিজ পুলিশের কাছে আত্মসমর্পণ করুন। আজাদ জেদ ধরে বলে এই কথা বলার জন্যই আমাকে এখানে এনেছ, আমি এখন আঁকা, দেশ আমারকে দরকার। মেঘা বলে যদি আত্মসমর্পণ করতে না পারেন তাহলে আমাকেই মেরে এই অধ্যায় শেষ করুন। কথাটা শুনে আজাদ ট্রমায় ভেঙে পড়ে। হ্যালুসিনেশনে মেঘাকে মাকড়সা হিসেবে দেখে গলা চেপে ধরে, কিন্তু তার মানসিক অবসেশন ডিসঅর্ডার শুরু হয়, ফলে কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে যায়। মেঘা তখনও পাশে থাকে, জানায় আমি চলে গেলে আপনি মরে যেতেন, আমি যাইনি কারণ আমি আপনাকে ভালোবাসি। আজাদ তাকে জড়িয়ে ধরে। মেঘা আবারও তাকে আত্মসমর্পণের অনুরোধ করে, কিন্তু আজাদ আরও শক্ত করে আঁকড়ে ধরে তাকে। শেষ দৃশ্যে দেখা যায় সোহেল তার বাড়িতে সুইটিকে ধরে নির্মমভাবে টর্চার করছে। তার হিংস্রতা আজাদের চেয়েও ভয়ঙ্কর। ঠিক তখনই সামনে আসে আসল আঁকা। সে আর কেউ নয়, রিটায়ার্ড অফিসার নিজেই। পুরনো ছদ্মবেশে আবার বের হয় নতুন হিংস্র দানবকে নিঃশেষ করতে। অন্যদিকে আজাদের পাশে শুয়ে আছে মেঘার প্রাণহীন দেহ। বোঝা যায় আজাদ তাকে চাপা দিয়ে মেরে ফেলেছে। চারদিকে শুধু শোনা যায় জয়ধ্বনি, আর সেখানেই শেষ হয় আঁকা সিরিজ। রূপকথার ফ্রেমের পক্ষ থেকে রইল ভালোবাসা। ভালো থাকুন, পাশে থাকুন, কারণ গল্প তখনই সার্থক হয় যখন তা কাউকে ছুঁয়ে যায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন হৃদয় ছোঁয়া গল্প নিয়ে আমরা হাজির হচ্ছি প্রতিবার, শুধু আপনাদের জন্য, রূপকথার ফ্রেমে।